যখন বিসিবির সভাপতি ঘোষণা করলেন যে লিটন দাস বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজকে বাদ দেওয়া হয়েছে, তখন অনেকে হয়তো খুশি হয়েছেন, কারণ এটা খুবই জনপ্রিয় একটা সিদ্ধান্ত যে মিরাজ অধিনায়ক না থাক দলের জন্য ক্ষতি হচ্ছে। যদিও দল পারফর্ম করেছে, সবশেষ 4টা সিরিজ জিতেছে, একটা সিরিজ হেরেছে। কাগজে কলমে মিরাজ কতটা ভালো করেছে বা খারাপ করেছে, অথবা মিরাজের এই সিদ্ধান্তটা শুধুই কি জনপ্রিয় সিদ্ধান্ত, অথবা মিরাজকে বাদ দেয়া কি শান্তকে বাদ দেওয়ার সামিল, মানে শান্তকে যখন বাদ দেওয়া হয়েছিল আমরা বলেছি যে শান্তকে এইভাবে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম বাজে একটা সিদ্ধান্ত ছিল। মিরাজের সিদ্ধান্ত কি একই রকম ছিল? এসব বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথমত একটা উদাহরণ টানতে চাই, সেটা হচ্ছে মিরাজ এলপিএলে যে দলে খেলেছেন গলের, সেই দলে একটা ভিডিও আপ করা হয়েছে যখন মিরাজকে বাদ দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সি থেকে তার 7 থেকে 8 ঘন্টা আগে। সেখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার এবং বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। হ্যাঁ, আবারও বলছি, পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তখন কি মিরাজ জানতেন না যে কয়েক ঘন্টা পর তাকে বাদ দেওয়া হবে? মিরাজ যদিও চলে এসেছেন, বাংলাদেশে এসেছেন বা দলের সাথে এখন নেই, তারপরও মিরাজ যখন ভিডিওটা করেছেন তখন কি জানতেন না যে তাকে বাদ দেওয়া হচ্ছে অধিনায়কত্ব থেকে? নাকি জানতেন? নাকি জানতেনই না একদম? দুটাই হতে পারে, দুটাই হতে পারে। এখন আসা যাক যে আসলে মিরাজকে বাদ দেওয়া শান্তকে বাদ দেওয়ার সামিল ছিল কিনা। দেখুন, প্রথম কথা বলতে চাই পারফরমেন্স নিয়ে। যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে যে মিরাজের কাছ থেকে আরও ভালো কিছু আশা করা হয়, মানে মিরাজ আরও ভালো পারফর্ম করবেন ব্যাট ও বল হাতে। সত্যিই কি মানে অতটা খারাপ করেছেন? মানে আমি মিরাজকে ডিফেন্ড করা অথবা কাউকে ছোট করা সমালোচনা করা এই জন্য নয়, একটু দেখতে চাই আসলে মিরাজ কতটা ব্যর্থ ছিলেন। দেখুন, মিরাজ যখন ক্যাপ্টেন ছিলেন না তখন ব্যাট হাতে কেমন করেছেন? ব্যাট করেছেন 101 ইনিংসে, রান করেছেন 1399, গড় 22, দুইটা সেঞ্চুরি, একটাতে সর্বোচ্চ 112। এটা হচ্ছে ক্যাপ্টেন না থাকা মিরাজের ব্যাট। ক্যাপ্টেন যখন ছিলেন তখন 21 ইনিংসে ব্যাট করেছেন, 490 করেছেন রান, গড় 27। গড় কিন্তু বেড়েছে 21 ইনিংসে, এমনটা নয় যে 5-6টা ইনিংসে, 21 ইনিংসে গড় বেড়েছে এবং সর্বোচ্চ 77। এটা হচ্ছে তার স্ট্যাট ব্যাট হাতে। বল হাতে কী করেছেন? বল হাতে মিরাজ যখন ক্যাপ্টেন ছিলেন তখন 24 ইনিংসে 24 উইকেট নিয়েছেন, 39 তার গড় এবং ইকোনমি 4.42। যখন ক্যাপ্টেন ছিলেন না 98 ইনিংসে বল করেছেন, 108টা উইকেট নিয়েছেন, 35 তার গড়, 4.78 তার ইকোনমি। তার মানে ইকোনমি কমেছে, ভালোভাবেই কমেছে এবং গত 2 বছরে গড়টাও তার কমেছে। সেই দিক থেকে আমরা বলতে পারি যে ব্যাট বল হাতে মিরাজ মানে একেবারে ব্যর্থ না। মিরাজ এর থেকে খারাপ ছিলেন যখন ক্যাপ্টেন ছিলেন না। সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে সেখানে 3 ম্যাচে রান করেছেন 32 এবং আপনি যদি ওয়ার্ল্ড কাপ স্ট্যাট দেখেন সেখানেও তার গড় দেখবেন 19 বা 20, মানে 2টা ওয়ার্ল্ড কাপ খেলেছেন। তার মানে খুব একটা ভালো কখনোই ছিলেন না, আমি এর আগে অনেকবারই বলেছি। কিন্তু হঠাৎ করে বলা হচ্ছে মিরাজের কাছ থেকে আমরা আরও আশা করি আর ভালো করতে পারে। কোথায় ভালো করেছে? মিরাজের ওডিআই ক্যারিয়ারে তো এর থেকে ভালো কখনোই করেননি। এখন যদি দলের পারফরমেন্সে আসি, দল তো ভালো করেছে। হ্যাঁ, আপনি শান্তকে বাদ দিয়েছেন, শান্তর ব্যাটিং গড় ছিল 60-এর উপর যখন ক্যাপ্টেন ছিলেন, কিন্তু ক্যাপ্টেন হিসেবে জয় কম পেয়েছেন, 4টা জয় পেয়েছেন মাত্র 13 বা 14 ম্যাচে। তো দল খারাপ করেছে, কিন্তু মিরাজ শুরুটা খারাপ করেছিলেন, শ্রীলঙ্কায় হেরেছেন, এর আগে মানে আফগানিস্তানের সাথে হেরেছেন, কিন্তু এরপর টানা 4টা সিরিজ জিতেছেন, দল সাফল্য পেয়েছে, দল ভালো করেছে, ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলা অনেকটা নিশ্চিত হয়েছে। সাথে হচ্ছে তার পারফরমেন্স কিন্তু কাগজে কলমে খারাপ না। আমি তো স্ট্যাট বললাম, কাগজে কলমে খারাপ না। হ্যাঁ, ইম্প্যাক্ট পড়ছে, কারণ ক্যাপ্টেন হলে ফোকাসটা বেশি থাকে। দেখুন, এখন কথা হচ্ছে যে আপনি যদি মিরাজের জায়গায় আমরা সৈকতকে খেলাই, আমরা সৈকতকে নিয়ে অনেক আশাবাদী, আমি নিজে আশাবাদী। এক্সপিরিয়েন্স, বাংলাদেশের ট্রাই নেশন সিরিজ একটা জিতেছে বাংলাদেশ যখন মাশরাফি ছিল, সেখানে দারুণ পারফর্ম করেছেন। তার জন্যই বাংলাদেশ দল ট্রাই নেশন সিরিজটা জিতেছে, যেখানে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ খেলেছিল। সবার মনে আছে 27 বলে 52 বা 54 রান করেছিলেন মোসাদ্দেক সৈকত। তার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ধরনের ডাউট কারো নেই। কিন্তু আপনি কি মিরাজকে বাদ দিয়ে সৈকতকে 100% সবসময় রাখতে পারবেন? সবশেষ 2টা ইনিংস যেখানে সৈকত করেছেন 7 এবং 3, মানে 9 বলে 7, 7 বলে 3 জিম্বাবুয়েতে। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশে মাটিতে দারুণ করেছেন, অস্বীকার করার কোনো অপশন নেই এখানে, দারুণ করেছেন। কিন্তু যদি খারাপ করতেই থাকেন তখন আপনি কী করবেন?
তখন কি আপনি বলতে পারবেন যে এই যে ডানহাতে একজন অফ স্পিনার মিরাজের বিকল্প তৈরি হয়ে গেছে বা এর থেকে ভালো করবেনই কনফার্ম, এটা কি বলা যায়? আপনি কি এটাও বলতে পারবেন যে লিটন দাস, যিনি কিনা 3টে সিরিজ আগে বাদ ছিল, দলের বাইরে ছিলেন, তিনি দারুণ পারফরমেন্স করবেন, প্রেশার নিয়ে পারফর্ম করবেনই? এই যে এত প্রেশার থাকে, জাকের আলী অনেক তো হারিয়েই গেছেন, মিরাজকেও হারিয়ে যেতে হলো, তো সেই দিক থেকে যদি কোনো কারণে খারাপ করেন লিটন দাস, তখন কি হবে? আপনি কি আবারও বাদ দিবেন? যদি লিটন দাস আগামী 2টা সিরিজে রান না পান, তার আগে যেমনটা হয়েছে 7 ইনিংসে 13 রান করেছেন বা 12 রান করেছেন, 4টে ডাক বা 5টা ডাক মেরেছেন, যদি তেমনটা হয় আপনি বাদ দিবেন? যদি বাদ না দেন, তাহলে এই যে 27 গড় ক্যাপ্টেন মিরাজের, এই 27 গড়ে যদি রান করতে না পারেন লিটন দাস, তখন কি হবে? বাদ পড়বেন কি? মনে হয় পড়বেন না। তাহলে কেন বাদ পড়লেন? দেখুন, এখন আসা যাক মেইন কথাতে, শান্তর মতোই সিদ্ধান্তটা হলো কিনা। মানে কয়েক ঘন্টা আগেই ওদের ফেসবুক পেজ, মানে গল গালান্সের ফেসবুক পেজ বলে দিয়েছে বাংলাদেশের অধিনায়ক। মিরাজ কি জানতেন না? যদি জেনেই থাকেন তাহলে কি বলতেন না যে আমাকে শুধুমাত্র অলরাউন্ডার বলেন, মানে এটা রিজন আছে, বা তাদেরকে বলতে পারতেন যে এটা গোপনীয় রাখেন, আমার ক্যাপ্টেন্সি থাকছে না। হয়তো বা তিনি বলতে পারতেন, কিন্তু বলেননি। হয়তো জানতেন যে ক্যাপ্টেন্সি আরও কিছুদিন থাকবে, হয়তো জানেন না যে ক্যাপ্টেন্সি চলে যাবে। যেভাবে বাদ দেওয়া হয়েছে শান্তকে, মানে শান্তকে কল দিয়ে বলা হয়েছে যে শান্ত, তুমি ক্যাপ্টেন্স থাকছো না, তোমাকে বাদ দিয়ে আমরা মিরাজকে ক্যাপ্টেন করছি, দলের জন্য, দেশের জন্য, তোমার সুবিধার জন্য, তুমি একটা নিয়ে ফোকাস থাকো। পরে তো রাগ করে অভিমান করে টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিয়েছিলেন, সেটা আমরা সবাই জানি। তো তাহলে তো সেই সময় কী করবে? আপনি যদি বিসিবিতে থাকতেন, আমি যদি বিসিবি থাকতাম, বা আমার অফিস যদি আমাকে বলতো যে ভালোর জন্য তোমাকে আমরা বস রাখছি না, তুমি শুধু কাজ করো, আমি কি না করতে পারবো? অফিসের সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিচ্ছে যে শান্ত তুমি দলে থেকো না, তুমি ক্যাপ্টেন হিসেবে থেকো না, তখন শান্ত কি বলতে পারবে? শান্ত সেই কথাই বলেছেন যখন তাকে বলা হয়েছে যে ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, ভালো সিদ্ধান্ত, আপনারা মিরাজকে ক্যাপ্টেন্সি দিয়ে দেন, এই কথাই তিনি বলেছেন। একই কথা যখন মিরাজকে ডেকে বলা হয়েছে, আমি তো স্ট্যাট বলেছি, স্ট্যাট তো ভালো, খারাপ না, মানে মিরাজের তুলনায় ভালো, মানে যেমনটা করেছেন সেই তুলনায় ভালো, মিরাজ তুমি ক্যাপ্টেন থেকো না, তোমার প্রেশার পড়ছে, আমরা দলের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, তোমার ভালোর জন্য আমরা ক্যাপ্টেন অন্য কাউকে চুজ করছি, তুমি বাদ যাও। তখন মিরাজ কি বলবে? মিরাজ তো বলবে না আমি ক্যাপ্টেন্সি করতে চাই, আমি থাকতেই চাই, আমাকে রাখুন, আমাকে রাখুন, আমি থাকতেই চাই, এটা বলার উপায় নেই। সো সেটাই হয়েছে হয়তো, সেটাই বলেছেন, এবং পারফরমেন্স এর থেকে ভালো মিরাজের হবে না, আমি লিখে দিতে পারি। মিরাজের পারফরমেন্স কখনোই এর থেকে ভালো ছিল না, এর থেকে ভালো হবেও না, যে স্ট্যাটটা আমি বলেছি। তাহলে যখন বাদ দেওয়া হয়েছে, এবং সবাই জানে যে মিরাজ এর থেকে ভালো কখনো ছিল না, হবেও না, এবং দলের পারফরমেন্সও ওই টানা 4টে সিরিজ জয়, এর থেকে ভালো কি হবে? মানে হবে? ওয়ার্ল্ড কাপে কি আমরা খুব বেশি ভালো করার আশা করি? আমরা কি ওয়ার্ল্ড কাপ জিততে পারি? আমরা ওয়ার্ল্ড কাপে কতটা ক্লোজ করতে পারি? আমরা তো ওয়ার্ল্ড কাপে খেলতে পারবো কিনা সেই সংশয় আমাদের রয়ে গেছে বা থেকে যায়। তো যাই হোক, এটা যদি ওই রকম সিদ্ধান্ত হয় যে শান্তর মতো, যে ভুল হবে। একটা বিষয় আমরা কি করতে পারতাম, সেটা হচ্ছে আমরা কি আরও ডিফেন্ড করতে পারতাম মিরাজকে। আমরা যদি চিন্তা করতে পারতাম যে সৈকত যদি ক্লিক না করে কি হবে, আমরা কি আরও চিন্তা করতে পারতাম যে লিটন দাস যদি ভালো করতে না পারে তাহলে কি হবে। শান্ত ক্যাপ্টেন্সি আমরা এভাবে বাদ দিয়েছি, মিরাজকেও আমরা বাদ দিলাম, একমাত্র অপশন থাকে লিটন দাস। এটা কি তাড়াহুড়ো হয়ে গেল? লাস্ট মোমেন্টে দিলেও কি হতো না? মানে আমরা যদি একটা সিরিজ দেখতাম, খুব কি ক্ষতি হয়ে যেত? নাকি কোনো কারণে ওয়ার্ল্ড কাপের আগে এসে এই সামনের কয়টা ম্যাচ যদি খারাপ করে লিটন দাস, কী পরিমাণ প্রেশার থাকে বুঝতে পারেন? মানে কী পরিমাণ প্রেশার থাকবে যদি ইন্ডিয়া সিরিজে খারাপ করে, যদি হয় সাউথ আফ্রিকা সিরিজে খারাপ করেন লিটন দাস কোনো কারণে, T20 ওডিআইতে কী হবে বুঝতে পারছেন? শান্ত ক্যাপ্টেন্সিতে নেই, মিরাজকে এভাবে বাদ দেওয়া হলো, লিটন দাস একমাত্র অপশন, সেটাও চলে গেল, আর কে থাকে? নাকি আমরা মিরাজকে ডিফেন্ড করে কোনো কারণে কোনোভাবে ওয়ার্ল্ড কাপে নিতেই পারতাম, অথবা সাউথ আফ্রিকা সিরিজ আগ পর্যন্ত, মানে ইন্ডিয়া সিরিজটা শেষ করে সিদ্ধান্ত নিতে পারতাম। আমার মনে হয় এই সিদ্ধান্তটা একেবারে জনপ্রিয় সিদ্ধান্ত হয়েছে, মিরাজের অপশন কিছু ছিল না। এরকম জনপ্রিয় সিদ্ধান্ত হয়তোবা নাজমুল হাসান পাপন অনেক নিতে পারতেন, যখন পঞ্চপাণ্ডবের অনেক ইস্যুস ছিল, যখন হাতুরু সিংয়ে অনেক ইস্যুস ছিল, নির্বাচক প্যানেল নিয়ে অনেক ইস্যুস ছিল, জনপ্রিয় সিদ্ধান্ত নিতে পারতেন, সেটা কিন্তু নেননি। দলের কথা চিন্তা করে, একটা প্লেয়ারকে আত্মবিশ্বাস দেওয়ার কথা চিন্তা করে, যেটা হয়তো বা আমরা মিরাজকে দিতে পারলাম না। হ্যাঁ, মিরাজকে নিয়ে অনেক সমালোচনা করেছি, অনেক কথা বলেছি, কিন্তু আমার মনে হয় এই সিদ্ধান্তটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বুমেরাং হতে পারে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।